সেই দুষ্টু দোষীটা আমার শৈশবের দার্জিলিংটা খাদের ধারে রেলিংটা সেই দুষ্টু দোষীটা আমার শৈশবের দার্জিলিংটা জানলার কাছে ঢুকছে বেয়ে ছবি এঁকেছি নিঃশ্বাসে পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা খাদের ধারে রেলিংটা সেই দুষ্টু দোষীটা আমার শৈশবের দার্জিলিংটা। একজনের গান শুনি, যে গানটা লিরিক্সটা এরকম ছিল যে পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা। তা আমি তার আগে এই গানগুলো কখনো শুনিনি, তো ইমিডিয়েট আমি কানেক্ট করতে পেরেছিলাম যে এই গানগুলো, কিন্তু জানতাম না কে গাইছে কার গান। তারপরে সেইখান থেকে আমি একটা ক্যাসেট কিনি, গিয়ে শুধু বলেছিলাম যে এই একটা গান আছে না যে পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো, ওই অ্যালবামটা দিন। গানটা শুরু হলো দার্জিলিং দিয়ে। শীতকাল আসছে, বেড়াতে যাওয়ার সিজনও আসছে। তো বেড়াতে যাওয়া বাঙালিদের একটা বৈশিষ্ট্য এখন শীতকালে, বিশেষ করে পাহাড়ে বেড়াতে যাওয়া। আর দার্জিলিং হলে তো কথাই নেই, তার সাথে এরকম একটা গান ভালো লাগলো। আজকে যাকে পেয়েছি শিশু টাইমসের স্টুডিওতে, দিব্যজিৎ। হাই দিব্যজিৎ। এই যে বেড়াতে যাওয়ার কথা বললাম, বেড়াতে যাওয়ার কথা এলে আর একটা জিনিস মাথায় এর সাথে একদমই আসে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর বাঙালির খাওয়া দাওয়া মানেই হচ্ছে এখন মানে বাঙালিদের খাওয়া দাওয়ার বিশাল ভ্যারাইটি এখন। তো সেই ধরনের খাবার নিয়ে কথা বলবো দিব্যজিতের সাথে। তার আগে একটু আলাপ করি, হালকা আলাপ করে নিই আগে দিব্যজিতের সাথে। যে দিব্যজিৎ, তুমি যে গান গাও, তো গান কতদিন গাইছো? গানটা দেখো, ছোটোবেলা থেকে একটা গান শোনার একটা চল তো বাড়িতে ছিলই। সেটা বাবার থেকে এসছে, মায়ের থেকে এসছে, দাদুর থেকে এসছে। তো আমি যখন পরে বড় হয়েছি, মানে ধরো ক্লাস 5-6 এরকম সময়, তার আগে অবধি তাদের পছন্দ মতো গান আমাকে শুনতে হতো। সেটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে, কোনো ছোটো করছি না কাউকে, কিন্তু সেই গানগুলো কোথাও আমার ভালো লাগতো। মানে আমি যখন ক্লাস 4-5 অবধি বলছি, সেই সময় অবধি আমার কাছে রবীন্দ্রসঙ্গীতের কথা খুব কঠিন মনে হতো, গানের মানে বুঝতাম না, সেই কারণে কোথাও একটা কানেক্ট করতে পারতাম না। এখন যত বয়স বাড়ছে বুঝতে পারছি, এমন এক্স্যাক্টলি। আর বয়সের সাথে সাথে আমার মনে হয় এক একটা ধাপ যখন আমরা পেরোই, এক একটা রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো গানেরই মানেটা পাল্টাতে আসে এক একটা সিচুয়েশন অনুযায়ী। সেখান থেকে গান শোনা শুরু, মানে গান শুনেছি তার আগে অবভিয়াসলি, কিন্তু গান ভালো লাগা শুরু আমি বলবো। এবং ওনার অঞ্জন দত্তের গান শুনে আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমি এই গানগুলো তুলতে চাই, গানগুলো গাইতে চাই। এবং অবভিয়াসলি গানগুলো তুলে গাইতে গেলে আমাকে গিটারটা জানতে হবে। তো সেখান থেকে অবভিয়াসলি একটা গিটার শেখার প্রবণতা এসেছিল। মানে প্রথম আমি গিটারে বাজিয়ে গান গাওয়াটা আমার মনে হয় আমার ক্লাস 7-8 হবে। তারপর থেকে সেটা একটা পার্ট হয়েই গেছে, মানে এখন অবধি। তবে আমার যখন এরকম অনেক সময় হয়েছে যে আমার যদি গিটারে কোনো কিছু আটকেছে, বুঝতে পারছি না, কোনো কর্ড হয়তো ধরতে পারছি না, একটা এক্সারসাইজ থাকে, সেই এক্সারসাইজগুলো যখন লাগতো বা কোনো কর্ড যদি লাগতো, তাহলে আমি নীল দত্তকে আমি জিজ্ঞেস করে নিতাম, বলে দিত আমাকে। ওনার সাথে আমার পরিচয়, নীলদার সাথে আমার পরিচয় বেসিক্যালি তখন আমি ওই স্কুলেই পড়ি। মানে আমরা সবাই মিলে তখন একটা ম্যাগাজিন করতাম, অল দ্যাট পাল্প বলে। সেই ম্যাগাজিনটা করতে গিয়ে তখন মানে আমি ওই ম্যাগাজিনটার মধ্যে ঢুকে যাই, পিয়ার, তারপরে ম্যাগাজিন বিক্রি, এইগুলোর মধ্যে ঢুকে যাই। তো সেই সময় আমাদের একটা বড় গ্রুপ ছিল। সেই গ্রুপটা আমরা খুব অঞ্জনদার বাড়িতে যেতাম, ওখানেই অফিস ম্যাগাজিনের। তো অঞ্জনদার বাড়িতে যেতাম, সেখানে যদিও অঞ্জনদার মধ্যে ঢুকতেন না, মানে এটা যেহেতু নীলদার ব্যাপার, ঢুকতেন না, কিন্তু আমরা একসাথে বসে অনেকটা সময় আড্ডা মেরেছি। সেই সময় আমি কিছু সময় হয়তো নীলদার গিটারটা তুলেই হয়তো আমি নীলদাকে বলেছি যে এইটা কীভাবে বাজাবো, ওটা কীভাবে করবো, একটু দেখিয়ে দাও। সেটা পরে বাড়িতে এসে করেছি। এবং
সেই সূত্রে, ওই কাজটা সূত্রে নীলদার সাথে আমার আলাপ। কে বেশি বন্ধু, নীলদা না অঞ্জনদা? এখন তো দুজনেই, এখন দুজনেই, মানে দীনবন্ধু আর কি। হ্যাঁ সেটা মানে এখন ব্যাপারটা হয়ে গেছে যে ওদের পুরো ফ্যামিলিটা, দত্ত ফ্যামিলিটা বেসিক্যালি ইজ আ পার্ট অফ মাই ফ্যামিলি। আচ্ছা, 10 বছর ধরে তুমি চাকরি সূত্রে কলকাতার বাইরে হায়দ্রাবাদে, অথচ মন তো পড়ে আছে এখানের খাবারের প্রতি, তাই তো? তো খাওয়া নিয়ে যদি প্রশ্ন করতে হয়, কলকাতার যে স্ট্রিট ফুড যেটা, সেখান থেকে যদি শুরু করি, স্ট্রিট ফুডের ব্যাপারে তুমি কিছু বলো। কতটা পরিবর্তন হয়েছে স্ট্রিট ফুড গত 10 বছরেই, ধরো কতটা চেঞ্জ হয়েছে? আমি বলবো দেখো অনেকটাই পাল্টে গেছে। এক পুরোপুরি যে পাল্টেছে সেটা নয়, এখনও তুমি কলকাতার স্ট্রিট ফুড বলতে ঝালমুড়ি, পাপড়ি চাট থেকে আরম্ভ করে রোল তুমি পেয়ে যাবে, কিন্তু ভ্যারাইটিটা এখন এত বেড়ে গেছে। আগে যেমন 10 বছর বা 12 বছর বা 15 বছর আগে মোমোটাকে স্ট্রিট ফুড হিসাবে ধরা হতো না, এখন সেটা তুমি রাস্তায় যে কোনো গলিতে তুমি পেয়ে যাবে। এটা একটা চেঞ্জ হয়েছে। স্ট্রিট ফুড রিলেটেড যদি তুমি কিছু বলতে চাও তাহলে দেখবে এখন ভ্যারাইটিটা এতটাই হয়ে গেছে যে তুমি রাস্তার ধারে একটা গাড়িতে মানে ফুড ট্রাকে তুমি কোরিয়ান ফুড পেয়ে যাবে 1 নম্বর। এবার তুমি যদি স্ট্রিট ফুডের ভ্যারাইটি বলো, হ্যাঁ প্রচুর বেড়েছে, প্রচুর বেড়েছে। একটা কথা বলছি, ধরো স্ট্রিট ফুডের জন্য কলকাতায় কিছু কিছু জায়গা খুব বিখ্যাত। সবাই ভোরবেলায় অনেকেই টেরিটি বাজার ছোটে, তারপরে ধরো ধর্মতলার যে অফিস পাড়া, এগুলো আমরা স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত বলে জানি। কতটা ওভার হাইপড বা আন্ডার মানে প্রচারের আলোয় আসেনি, এরকম ধরনের কিছু জায়গার কথা বলো। দেখো আমার কাছে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো টেরিটি বাজার প্রচণ্ডভাবে ওভারহাইপড একটা সময়। এবং এটা শুধু স্ট্রিট ফুড বলে নয়, আমি যখন থেকে খাবার নিয়ে লেখালেখি শুরু করেছি বা যা কিছু রিসার্চ বলো, যা কিছু করেছি, আমার এটাই মনে হয়েছে যে যেই জায়গাগুলো এখনও, ফর এক্সাম্পল টেরিটি বাজার এখনও লোকে যাচ্ছে, তার কারণ হচ্ছে এক সময় হয়তো ভালো ছিল, আস্তে 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 সে কোয়ালিটি পড়ে গেছে, কিন্তু এখনও লোকে যেটা গিয়ে খাচ্ছে সেটাই ভাবছে যে খুব ভালো। হেলদি কতটা? একদমই নয়। আর যে আমরা অফিস পাড়ার যে স্ট্রিট ফুড খুব ফেমাস বলে জানি, অফিস পাড়াটা দেখো তাও বলবো আমি কম্পারেটিভলি হেলদি, এবং সেইখানকার খাবারটা একমাত্র যেটা ভালো দিক আমার মনে হয়, যেহেতু প্রচুর মানুষ খায়, তারা জানে যে কতটা কোয়ান্টিটিতে কি বানাতে হবে, এবং তাদের খাবার দুম করে ফেলা যায় না। তো যতদিন তুমি মানে তুমি যদি পরপর 5 দিন যাও, তুমি পরপর 5 দিনই ফ্রেশ খাবারটা পাবে। এবং আজ পর্যন্ত দেখো মানে ডেকার্স লেন যদি তুমি বলো, চিত্তদার চিকেন স্টু, এই দোকানগুলোতে তুমি শুনবে না কখনো যে কারোর খেয়ে কখনো শরীর খারাপ হয়েছে। খুবই ভালো খাবার। কিন্তু দেখো আলটিমেটলি গিয়ে যেটা জানতে হয় যে একমাত্র চিত্তদাই ভালো স্টু বানায় এটা তো নয় কলকাতায়, তার বাইরেও অনেক দোকান আছে। আর কিছু দোকান, YMCA ক্যান্টিন, প্রেস ক্লাব, তুমি হয়তো জানবে, প্রেস ক্লাবের ক্যান্টিনে তুমি যদি গিয়ে চিকেন স্টু খাও, তুমি হয়তো তোমার মনে হবে যে চিত্তদার থেকে বেটার। আমি যেমন YMCA এর ক্যান্টিনে গিয়ে যখন খেয়েছি তখন সেম খাবারই খেয়েছি, চিকেন স্টু সাথে পাউটি, ওখানেও তাই খেয়েছি, চিকেন স্টু চিত্তদার ওখানে। আমার কোথাও একটা গিয়ে চিত্তদার চিকেন স্টুর থেকে এটা বেটার লেগেছে। আর কোথায় স্টু বলতে আর দেখো ছোটোখাটো কিছু রেস্টুরেন্ট আছে তারা বানায়, কিন্তু দ্যাট ইজ নট ইকুইভ্যালেন্ট টু এই কোয়ালিটি। আচ্ছা, স্ট্রিট ফুডের আর কি কি অপশন আছে কলকাতায়? অনেক ধরনের অপশান। আমার মনে হয় কলকাতার স্ট্রিট ফুড, আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি এটা, যে ইন্ডিয়াতে বেস্ট স্ট্রিট ফুড বলে ভোট পেয়ে জিতেছে। এবার কলকাতার স্ট্রিট ফুডের আমি বলবো যে মানে আমি ইন্ডিয়ার অনেকগুলো স্টেটে ঘুরে বলছি যে কলকাতা স্ট্রিট ফুডের মতো স্ট্রিট ফুডের অপশান সত্যি, এতগুলো অপশান, এটা সত্যি অন্য কোথাও খুব পাওয়া মুশকিল। তো আমার কাছে মনে হয় যে খুব ডাইসি একটা কোয়েশ্চেন যদিও, কিন্তু আমার কাছে মনে হয় যে কলকাতাতে তুমি যদি থাকো, পকেট বুঝে এত রকম অপশান পাওয়া যায়, সেটা খুব একটা অন্য শহরে অ্যাভেলেবেল নয়। কলকাতার স্ট্রিট ফুডে কি কোনো ড্রব্যাক আছে? ড্রব্যাক দেখো আমার কাছে কলকাতা বলে বলবো না, স্ট্রিট ফুডের একটা ড্রব্যাক আমার কাছে মনে হয় একটু যদি হাইজিনের ব্যাপারটা মাথায় রাখে এবার তুমি হয়তো বলবে যে ফুচকা যদি একটু ধুলোবালি না পড়ে টেস্ট বাড়ে না, এটা অনেকেই বলে, আমি সেটা খুব একটা মানে খুঁজে পাই না। আর আবার এটাও মানে খুঁজে পাই না যে বিবেকানন্দ পার্কে 7টা না 9টা ফুচকা 90 টাকা না 100 টাকা নেয়, কারণ সেই ফুচকাটাই মিনারেল ওয়াটার দিয়ে বানানো হয়। আমার দরকার নেই, মানে আমার কাছে দরকার নেই, কারো কাছে যদি এখন দরকার থাকে খাবে,
কিন্তু সেটা খেয়ে কখনো যদি কেউ বলে যে কলকাতার সেরা ফুচকা মানে এই মিনারেল ওয়াটারওয়ালা ফুচকা, তাহলে আমার সেটাতে প্রবলেম আছে। আচ্ছা, এবার একটু অন্যরকম খাবারের কথায় আসি, অন্য কুইজিন। ঠিক আছে, মানে অন্য কুইজিন বলতে যেটা ভারতের বাইরের কুইজিন, যেটা অ্যাভেলেবেল কলকাতার রাস্তাঘাটে। এখন কোরিয়ান ফুডের একটা ভালো চল হয়েছে। এখন আমার মনে হয় যে লকডাউনের টাইমটা না, লোকে অনেক ভাবনা চিন্তা করে অনেক ইনোভেশন নিয়ে এসছে। তারপরেই আমি দেখলাম যে হিন্দুস্তান পার্কে একটা কোরিয়ান ফুড ট্রাক, বা যাদবপুরে বেন্টো, তারা বিভিন্ন রকমের জিনিসপত্র বানাচ্ছে। এবার সেইগুলো আগে অ্যাভেলেবেল ছিল না। এখনও আমি জানি না, টু বি ভেরি অনেস্ট, আমি জানি না যে প্রপার একটা কোরিয়ান রেস্টুরেন্ট এখনও কলকাতায় হয়েছে কি না, মানে যদি হয়ে থাকে হতেই পারে, কিন্তু স্ট্রিট ফুড তো অবভিয়াসলি হ্যাঁ।